আমি সম্বিতের কাছে আসবো। সম্বিত, এই আদানি নিয়ে সবচেয়ে বেশি ভোকাল যদি আমরা দেখি, আমরা জাস্ট 1 বছর 1 মাস আগে ফিরে যাই, আমরা জানি তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের ভূমিকা এবং মহুয়া মৈত্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ, ইডি সিবিআই তদন্ত, এবং মহুয়া মৈত্র তিনি আরেকটা রাইভাল কনগ্লোমারেট, তাদের কাছ থেকে ফেভার নিয়ে তিনি আদানির বিরুদ্ধে পার্লামেন্টের প্রশ্ন তুলেছেন। এরকম অভিযোগে এথিক্স কমিটি তাকে বহিষ্কারের সুপারিশ করে এবং তার সাংসদ পদ খারিজ হয়। পরবর্তীতে তিনি আবারও যদিও নির্বাচিত হয়ে সংসদে ফিরেছেন। এরকম একটা যখন পরিস্থিতি, যখন আমরা দেখলাম যে এখানে পোর্ট থেকে পোর্টে যে আদানিদের আসার কথা ছিল সেটা হলো না, এবং হলো না শুধু নয়, খুব ট্রান্সপারেন্সিও নেই যে এক্স্যাক্টলি কাদের তরফ থেকে পিছিয়ে যাওয়াটা প্রথম হলো। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন আদানি নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো সুর চড়াচ্ছে, সৈকত একটু আগে প্রশ্ন তুলছিল তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে। তৃণমূল কংগ্রেসের ভূমিকা এরকম আমরা অনেকভাবেই অনেক জায়গায় দেখেছি। যখনই একটা কোনো আনকমফোর্টেবল কোনো একটি প্রশ্ন আসে জাতীয় স্তরে, সেই নিয়ে আলোচনা অনেকগুলো বিরোধী দল চায়, তখন তৃণমূল কংগ্রেস পিছিয়ে যায়। হয় তারা আলোচনায় অংশগ্রহণ করে না, বা তারা ওয়াকআউট করে, তারা ভোটে অংশগ্রহণ করে না, এরকম, বা এটা নিয়ে কোনো অফিসিয়াল কোনো স্টান্স নেন, একটা ধরি মাছ নাচুই পানি টাইপের একটি ব্যবস্থা তৈরি করে, এবং সেটাও তৃণমূল কংগ্রেস এখানে করছে। দেখুন, সেটা হতে পারে যে কোনো ব্যবসায়িক স্বার্থ থাকতে পারে, রাজ্যের স্বার্থে তারা শিল্প চান, তারা চান যে এখানে আদানিরা শিল্প করুন বা ইনভেস্ট করুন, সেটা চাইতে পারে। কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটা আরো বৃহত্তর আঙ্গিকিয়ে দেখতে হবে। এটা ঠিকই যে মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী দুজনকেই কিন্তু আদানি নিয়ে সরব হতে দেখা গিয়েছিল সংসদের ভিতরে, এবং দুজনকেই বহিষ্কার হতে হয়েছিল সংসদ থেকে, এবং তার বিভিন্ন কারণ রয়েছে। তারা দুজনেই ইলেক্টেড হয়ে আবার ফিরে এসেছেন। যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে বিজেপি বা শাসক দল বা কেন্দ্রীয় সরকার তারা কেন বারবার করে এই নিয়ে আলোচনা থেকে, বা এই নিয়ে একটা তদন্ত হোক, বা এই তদন্ত করে আসল দোষীকে সেটা নির্ধারণ করা হোক, সেইটা থেকে কেন তারা বারবার পিছিয়ে আসছে, সেটা খুব উল্লেখযোগ্য প্রশ্ন। আজকেও বিজেপির মুখপাত্র যেটা বলছেন, তিনি মিসলিড করছেন। ওয়াকআপ বিল প্লেস হয়ে গেছে অগস্টে, 29শে নভেম্বরের মধ্যে তার জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে সেটা নিয়ে আলোচনা হয়েছে, সেটা প্লেস করার কথা, সেই রিপোর্ট, সেইটা নিয়ে আলোচনা হচ্ছে যে সেই 29শে নভেম্বরের মধ্যে সেটা পেশ করা হবে কি হবে না। আমি একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে অপরাজিতা সারাঙ্গী, বিজেপির সাংসদ, যিনি এই জেপিসির মেম্বার, তিনিও চেয়েছেন যে এই জেপিসির সময়সীমা বাড়ানো হোক, এবং সেটা তৃণমূলও চাইছে এবং অন্যান্য বিরোধী দলগুলো চাইছে। এই যে মিসলিড করার দরকার হয়ে পড়ছে, এই যে বলা হচ্ছে যে কেন তিনি কোর্টে যাচ্ছেন না, এটাতে প্রমাণ হয় যে আমাদের দেশের যে কর্পোরেট গভর্নেন্স বা আমাদের যে আইন, সেইটাতে কত রকমের গলদ হয়ে রয়েছে। যে একটি কোম্পানি, ভারতীয় সংস্থা, ভারতীয় সরকারি আধিকারিকদের ঘুষ দিয়েছে বলে অভিযোগ উঠছে, সেই নিয়ে তদন্ত করছে আমেরিকা। ফ্রেঞ্চ কোম্পানি তারা ঠিক করে নিয়েছে যে তারা ইনভেস্ট করবে না আদানির কোম্পানির মধ্যে। কেনিয়ার মতো একটি দেশ, তাদের কোর্ট বলছে যে আদানির যে ডিল হয়েছে কেনিয়ান গভর্নমেন্টের সাথে, সেটা ক্যান্সেল করে দেওয়া হোক। কিন্তু ভারত সরকার কোনো রকমের ব্যবস্থা নিচ্ছে না। কাদের সঙ্গে আদানি ব্যবসা করছে? সোলার কর্পোরেশন অফ ইন্ডিয়া। কাদের এটা সংস্থা? কেন্দ্রীয় সরকারের সংস্থা। সেবি 2023-এর জানুয়ারিতে হিন্ডেনবার্গের রিপোর্ট এসেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। উনি বলছিলেন সুপ্রিম কোর্টে যান না কেন, সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে। আজ পর্যন্ত সেবি তাদের তদন্ত কমপ্লিট করতে পারেনি, প্রায় 2 বছর হয়ে গেল। একটি সংস্থা যাদের প্রায় 30% বন্দর সারা দেশে তাদের হাতে রয়েছে, প্রায় 23% এয়ারপোর্ট তাদের হাতে রয়েছে, প্রায় 46,000 লোকজন তারা কাজ করেন এই সংস্থাতে। 20% পুরো সিমেন্ট যে বিজনেস পুরো দেশে, তার 20% আদানিদের হাতে রয়েছে। তবুও এই সংস্থাটার বিরুদ্ধে কেন কেন্দ্রীয় সরকার কোনো স্বতঃপ্রণোদিত হয়ে, বা যখন এই ধরনের অভিযোগ আসছে তখন তারা কেন তদন্ত করবে? এই প্রশ্ন তো উঠবে, এবং এটাই বিরোধীরা তুলবে। আমি এই প্রসঙ্গে আসবো, সম্বিত, আমি আসবো এই প্রসঙ্গে।